শীতকালের প্রথম হালকা তুষারপাতে বিবর্ণ সকালটির সূচনা হলো। পা বেঁধে ঝুলিয়ে রাখা মৃত্যুপথযাত্রী মানুষটির মুহূর্তের জন্য জ্ঞান এলো। জ্ঞান আসা মানেই অবর্ণনীয় যন্ত্রণা। চোখটা একটু ফাঁক হয়, মুখটা ক্ষতবিক্ষত ফোলা, আধখোলা চোখে শুধু কিছুটা দূরে কমান্ড্যান্টের ঘরের জানালাটা দেখা যায়। প্রচন্ড ব্যথার মধ্যেও মুমূর্ষু দৃষ্টি গিয়ে পড়ে ঘরের সামনে রাখা কৃত্রিম ক্রিসমাস ট্রিটার উপর। লাল ও হলুদ পুঁথির মালা দিয়ে সাজানো গাছটি ধীরে ধীরে তুষারে ঢাকা পড়ে যাচ্ছে। প্রচন্ড বেদনা ও বিমূষার ঢেউ আবার ফিরে আসে ও আবার চোখ বন্ধ করে ফেলে। তার শরীরের প্রতিটি অণু পরমাণু এই অত্যাচারের শাস্তি দাবি করে। কেন এই জঘন্য অপরাধ করা হয়েছে তার ব্যাখ্যা চায়। মনুষ্য কল্পিত সকল পবিত্র স্বর্গ ও অশুভ নরকের কাছে সে বলে, যেন সে আবার ফিরে আসতে পারে এই হত্যার প্রতিহিংসা নেবার জন্য। মৃত্যু শিবিরের 28 বছরের যুবক পোল ইহুদি ইয়ান রাদানস্কি এর পরের মুহূর্তেই মারা যায়। মৃত্যুর সময় তার ছেঁড়া কাটা ঠোঁটে ছিল অভিশাপ ও প্রার্থনা। আউশভিটস মৃত্যু শিবিরের অসংখ্য মানুষ মারা গেছে। অনেককে গ্যাস প্রয়োগ করে মারা হয়েছে, অনেককে পিটিয়ে বা না খেতে দিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু 2 রাত্রি ধরে অকথ্য অত্যাচারের ফলে অসহনীয় যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে ইয়ান রাদানস্কি যেভাবে মারা গিয়েছিল, তেমন যেন আর কারুর ক্ষেত্রে না হয়। এই হত্যার উদ্দেশ্য ছিল জনৈকা ফরাসি বেশ্যাকে একটি উপহার দেওয়া, এবং সেই উপহারটি হলো মানুষের চামড়া দিয়ে বানানো একটা বটুয়া। আউশভিটসের ডেপুটি কমান্ড্যান্ট ও এসএস গেস্টাপো কর্নেল হিলডেলভাম ব্র্যান্ডাটকে কেউ বলেছিল যে জীবন্ত শুয়োরের দেহ থেকে ছাড়িয়ে নিলে খুব ভালো মসৃণ চামড়া পাওয়া যায়। বাড়ি থেকে সরাসরি আমদানি করা ফরাসি রক্ষিতাটির জন্য হের ব্র্যান্ডাট একটি অনন্য ও অননুকরণীয় উপহারের কথা ভাবছিলেন। সোনালী চুলের ওই পোল ইহুদি যুবককে তার বড়ই মনে ধরেছিল। খাসা একখানা শুয়োর পাওয়া গেছে। বরাবরই অসম্ভব সব কাজে সফল হবার জন্য কর্নেল নিজেকে তারিফ করেন। দেহ থেকে শেষ চামড়াটুকু ছাড়িয়ে নেওয়া অবধি পোল বন্দিটি জীবন্ত ও সচেতন ছিল। চামড়া ছাড়িয়ে নেবার সময় লোকটি যে বিভৎস চিৎকার ও গালাগালি করেছিল, তার জন্য লঘু শাস্তি হিসেবে তাকে পিটানো হয়। তারপরে উল্টো করে ওকে জ্যান্ত ক্রুশবিদ্ধ করা হয়। কর্নেল ব্র্যান্ডাট তখন পরম শান্তিতে ঘুমোচ্ছিলেন, যখন তার ঘরের জানলা থেকে প্রায় 50 মিটার দূরে ঝুলন্ত ইয়ান রাদানস্কি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ও সৃষ্টির কাছে দ্বিতীয়বার ব্র্যান্ডাটের সঙ্গে দেখা হবার ঐকান্তিক প্রার্থনা জানিয়ে মারা যায়। ইয়ান বলেছিল, দ্বিতীয়বার যেন দুজনের সম্পর্কটা এত অসম না হয়। কর্নেল ব্র্যান্ডাট ঘুম থেকে উঠে সারাদিনের দেখা সাক্ষাৎ ও আমোদ আহ্লাদের তালিকাতে চোখ বুলানোর আগেই তার সুযোগ্য সহচর, দক্ষ কারিগর ও খুনে ম্যাক্স জুরগেন রাদানস্কির দেহটিকে মাটিতে পুঁতে ফেলেছিল। মৃত্যু শিবিরের ওপর তখন নিরন্তর তুষার ঝরছিল। নমস্কার। সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প কল্প রহস্য। গল্প কল্প রহস্যে আজ আপনারা শুনবেন আর.এন. শর্মার জাতিস্বর। গল্প পাঠে ও পর্ব পরিচালনায় আমি তুনির। আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব। প্রচ্ছদ পরিকল্পনায় টিম গল্প কল্প রহস্য। নভেম্বরের এক বিবর্ণ ফুরিয়ে আসা দুপুরে জার্মান ফেডারেল প্রজাতন্ত্রের মিউনিক শহরে বোম্বাই নিবাসী এক জনৈক ভদ্রলোক অবতরণ করলেন। তার নাম অবিনাশ অভয়ঙ্কর।
5 ফুট 6 ইঞ্চি লম্বা 34 বছর বয়সী ককেশীয় পুরুষ অবিনাশ পেশায় শিক্ষক। বিমানবন্দরে কাঁচের জানালায় হালকা বৃষ্টি ঝরছিল। মিউনিখ বিশ্ববিদ্যালয় থেকে যার তাকে নিতে আসার কথা, অবিনাশ তার সন্ধানে এদিক ওদিক দেখছিলেন। তাকে নিয়ে অবশ্য কর্মব্যস্ত শহরে কারোরই কোনো মাথা ব্যথা নেই। বোঝাই গেল যে ফ্র্যাঙ্কফুর্ট পৌঁছতে এয়ার ইন্ডিয়ার বিমানটি দেরি করার ফলে তার কিছু মূল্যবান ডয়েস্ট মার্ক খরচ করতে হবে। গম্ভীর মুখে নিজের ব্যাগটি তিনি তুলে নিয়ে অপেক্ষামান ট্যাক্সির দিকে এগোলেন। কিছুক্ষণের মধ্যেই জার্মান গাড়িটা জার্মানির প্রশস্ত রাজপথ দিয়ে ছুটে চলল। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে অভয়ঙ্কর দেখলেন প্রাসাদোপম এক গথিক ধাঁচে নির্মিত অট্টালিকা। সেখানে সাধুর অভ্যর্থনা ও আপ্যায়নের ফলে তিনি প্রাথমিক সব অসুবিধার কথা এবং 16 ডয়েটস মার্ক গচ্ছা যাওয়ার কথা নিমেষেই ভুলে গেলেন। জিনের পুনর্বিন্যাস বিষয়ক এক আলোচনা চক্রে যোগ দিতে তিনি মাত্র 1 সপ্তাহের জন্য জার্মানিতে এসেছেন। জিন তত্ত্বের ক্ষেত্রে তাঁর অবদান রাখতে পারার জন্য অবিনাশ বিশেষ স্বীকৃতি লাভ করেছিলেন। সেই সূত্রেই জার্মানির বিজ্ঞানীদের সঙ্গে তার যোগাযোগ এবং ফলশ্রুতি এই নিমন্ত্রণ। জার্মান পক্ষ থেকে তার যাতায়াতের ভাড়া দেওয়া হয়েছিল। ওদিকে হাড় কঞ্জুস ভারতের রিজার্ভ ব্যাংক তাকে দিয়েছিল 5 দিনের দৈনিক ভাতা, যেন সপ্তাহান্তে ছুটির 2 দিন তার অনাহারে থাকলেও চলবে। ডক্টর অবিনাশ অভয়ঙ্কর এরপর বিজ্ঞানীদের আড্ডা, আলোচনা চক্রের অধিবেশন, বিয়ার পান, আলাপ পরিচয় এবং আরো বিয়ার পানে এক ব্যস্ত অথচ আনন্দময় সময়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেললেন। এত বিয়ার বোধহয় একমাত্র ব্যাভেরিয়াতেই পাওয়া সম্ভব। নিজের গবেষণাপত্র পাঠ, গল্পগুজব, পানাহার বেশ ভালোই সময় কাটছিল তাঁর। অবিনাশ ঠিক করেছিলেন যে সরকারি হিসেবে যে 2 দিনের কোনো অস্তিত্ব নেই, সেই শনি ও রবিবার তিনি একা একা ঘুরে বেড়াবেন এবং বৈদেশিক মুদ্রা হিসেবে ভারত সরকারের প্রদত্ত $500 সদ্ব্যবহার করবেন। একা একা এলোমেলো ঘুরে বেড়াতে তার খুবই ভালো লাগতো। বিভিন্ন ঝলমলে রাস্তা ও নানা পণ্যে শোভিত সুপারমার্কেটগুলি তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। পাতাল রেলে চড়লেন, চলন্ত পথ ও সিঁড়ির শিহরণ অনুভব করলেন। হাঁস যেভাবে পুকুরে একাত্ম হয়ে যায়, সেরকমই নিজের অজান্তেই অবিনাশ 3 দিনের মধ্যে মিউনিখ শহরটাকে যেন আঁতিপাতি চিনে ফেললেন। ফিরে আসার একদিন আগে এলোমেলোভাবে এ রাস্তা ও রাস্তা দিয়ে বেড়াবার সময় তিনি হঠাৎ আত্মবিস্মৃত হয়ে পড়লেন। তার অবস্থা একটু কাহিলী হয়ে পড়েছিল, কারণ আকাশ ছিল তখন মেঘে ঢাকা এবং একটানা বৃষ্টি পড়ছিল। প্লাস্টিকের নতুন জার্মান বর্ষাতি পরা থাকলেও অবিনাশ একদম ভিজে গিয়েছিলেন। রাস্তাগুলো তখন জনমানবহীন এবং পাতাল রেলের নিকটতম স্টেশনটি যে কোথায় তা তিনি কিছুতেই মনে করতে পারছিলেন না। দুর্ভাগ্যবশত জার্মান ভাষা সম্বন্ধে তার জ্ঞান আখটুং, এরেন ও হল্ট এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই শব্দগুলো সচরাচর বিভিন্ন জায়গাতে বড় বড় করে লেখা থাকে। এভাবেই ঘুরতে ঘুরতে তিনি এক অতি প্রাচীন রাস্তায় এসে পড়লেন। এই রাস্তার বাড়িগুলো বেশ পুরনো ও ভাঙাচোরা গোছের। সেখানে একটা জানালার আলসের তলায় আশ্রয় নিল অবিনাশ। কয়েকটি পালক বা তুলোর মতো ছোট্ট শুভ্র কণা গা থেকে ঝেড়ে ফেলার পর তিনি উপলব্ধি করলেন যে জীবনে তিনি প্রথমবার তুষারপাত দেখছেন। ভারতবর্ষের মারাঠা রাজ্যের বাসিন্দা এতদিন শুধু তুষারপাতের কথাই শুনেছিলেন। কিছুটা উত্তেজিত হয়ে তিনি ওপর দিকে তাকিয়ে দেখলেন যে অন্ধকার আকাশ থেকে অসংখ্য তুষারকণা ধীরে ধীরে নামছে তো নামছেই। হাত বাড়িয়ে দিয়ে তিনি তুষারকণার নরম শীতল স্পর্শ অনুভব করলেন। এই সময় উল্টো দিকের বাড়িগুলোর দিকে তিনি চোখ বোলালেন। হঠাৎ তার চোখে পড়ল লাল হলুদ পুঁথি দিয়ে সাজানো একটা কৃত্রিম ক্রিসমাস ট্রি এর উপর ধীরে ধীরে তুষার এসে নেমে পড়ছে। কিছুক্ষণ এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থাকার পর যেন একটা ঘোরের মধ্যে তিনি ওই বাড়িটার দিকে এগিয়ে চললেন।
রহস্যজনকভাবে তিনি বাড়িটার সামনের দরজায় একটা ঘন্টাও পেয়ে গেলেন এবং তাতে মৃদু চাপ দিলেন। ভেতরে যে ঘন্টা বাজছে তিনি সেটা শুনতে পেলেন। দরজার কাছে লাগানো একটা লুকোনো স্পিকার থেকে একটা কর্কশ কণ্ঠস্বর জার্মান ভাষায় বলে উঠল, ডক্টর অভয়ঙ্করেরই একটি সত্তা যেন লক্ষ্য করল যে জবাবে তিনি একটা অচেনা অদ্ভুত নাম বললেন, জুর্গেন। দরজাটা খুলে গেল। ডক্টর অভয়ঙ্কর দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। একটা ছোট্ট খালি বসার ঘর থেকে সিঁড়ি উঠে গেছে দোতলার একটা ঘরে। সেই ঘরে ঢুকে তিনি দেখলেন পত্রপত্রিকা, বই ও জামা কাপড় ছড়ানো ছিটানো, কিন্তু তার চোখ গিয়ে পড়ল বিছানায় শুয়ে থাকা একটা লোকের উপর। লোকটা লম্বা ও বলিষ্ঠ, নির্মম ধারালো দৃষ্টি, আর মুখটা দেখলেই বোঝা যায় অন্যকে কষ্ট দিয়ে নিষ্ঠুর আনন্দ পাওয়ার সুস্পষ্ট ছাপ। লোকটা জার্মান ভাষায় গর্জে উঠল, বিছানায় শুয়ে থাকা লোকটার চোখে স্থির দৃষ্টি রেখে ডক্টর অভয়ঙ্কর শান্ত ও পরিকল্পিত পদক্ষেপে এগোতে থাকলেন। এক মুখচোরা সাধারণ অধ্যাপক থেকে সহসা এক আশ্চর্য রূপান্তরের মাধ্যমে তিনি একজন সাহসী, নির্মম ও অতীব সচল এক মানুষে পরিণত হলেন, যে ঠিক জানে সে কি চায় এবং তার জন্য তাকে ঠিক কি কি করতে হবে। হতবুদ্ধি জার্মানটির কাছে গিয়ে তিনি স্বচ্ছন্দ সাবলীলতায় তার গলাটি টিপে ধরলেন। জার্মান লোকটি এতটাই ঘাবড়ে গিয়েছিল যে তার মুখে কোনো কথা ছিল না। অভয়ঙ্কর শুনলেন যে তিনি বলছেন, ইয়ান রাউলনস্কি, আউটসপিস। নামটি অবিনাশের কাছে কোনোই অর্থ বহন করে না, কিন্তু তিনি দেখলেন যে যে মানুষটির গলা তিনি টিপে ধরেছেন, নামটা শুনেই তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত হয়ে উঠল। ডক্টর অভয়ঙ্কর বুঝতে পারলেন যে তিনি এমন এক শক্তির দ্বারা চালিত হচ্ছেন যা তার বোধ বুদ্ধি ও ইচ্ছার তোয়াক্কা করে না। তিনি অন্য কারো ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যেন তার প্রকৃত সত্তাটি যেন কোনো এক অজানা কোণে সরে গেছে। সেখান থেকে সে সবকিছুই দেখছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না। বিচ্ছিন্ন দর্শকের মতোই অবিনাশ সব কিছু দেখে যেতে লাগলেন। নিজস্ব জীবনে তিনি ছিলেন কম কথা বলা, শান্ত, ধীর স্থির মানুষ, যার বিশেষ কোনো দৈহিক ক্ষমতাই ছিল না। রোমান মাপের ওই মানুষটিকে তিনি যেন একটা কাপড়ের পুতুলের মতো এমন ভাবে তুলে ধরে আছেন, এটা কি তার পক্ষে কখনোই করা সম্ভব? বিস্মিত হয়ে তিনি দেখলেন যে লোকটি তীব্র ক্রোধে হাত পা ঝাঁকাচ্ছে। লৌহ কঠোর আঙুলের চাপে তার দম প্রায় বন্ধ হয়ে আসছে। শ্বাসরুদ্ধ লোকটির মুখে ফেনা উঠছে, অসহায়ভাবে তার গোটা দেহটা ছটফট করছে, কিন্তু তিনি অবিচল ভাবে তার মুখটা চিপে ধরেই রেখেছেন। দুরন্ত গতিতে, প্রচন্ড শক্তিতে অধ্যাপক এবার লোকটাকে বিছানায় ছুঁড়ে আছড়ে ফেলে দিলেন এবং প্রথমে নখ বসিয়ে জার্মানটার মুখ তিনি ছিঁড়ে খুবলে ক্ষতবিক্ষত করে দিলেন। সে এত ভয় পেয়েছিল যে এক ফোঁটা চিৎকার পর্যন্ত করেনি। তারপর হিংস্রভাবে লম্বা ধারালো রুটি কাটার ছুরিটা দিয়ে তিনি লোকটার পেটটা ছিঁড়ে ফেললেন। এতে উদ্বিগ্ন না হয়ে তিনি ওর পেটের মধ্যে হাত ঢুকিয়ে নাড়ি ভুঁড়িগুলো টেনে টেনে বার করে আনলেন। আশ্চর্যজনকভাবে আক্রান্ত লোকটি কিন্তু তখনও বেঁচে ছিল এবং ভীত বিস্ফারিত চোখে দেখছিল যে আততায়ী তার নাড়ি ভুঁড়িগুলি টেনে ছিঁড়ে বের করে চারপাশে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। ব্যক্তিগত জীবনে ডক্টর অভয়ঙ্কর ছিলেন নিরামিষাশী এবং একনিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বী। তার হাত দুটো যেন স্বয়ংক্রিয় হয়ে গিয়ে যা করবার তা করছে, আর তিনি বিহ্বলভাবে তা দেখে চলেছেন। আবার অসহায় শিকারের ওপর বিভৎস সেই অত্যাচার চালিয়ে তিনি তার ভয় ও যন্ত্রণা উপভোগ করে অভয়ঙ্করের এক সত্তার অজানা অংশ যেন নির্মম আনন্দ লাভ করছিল, সম্পূর্ণ তার পরিতৃপ্তি অনুভব করছিল। দীর্ঘ এক ভয়াবহ যন্ত্রণার পর জার্মান লোকটি অবশেষে মরে মুক্তি পেল। ডক্টর অভয়ঙ্কর একটা চেয়ারে বসে পড়লেন। তিনি হাঁপাচ্ছিলেন, দরদর করে ঘামছিলেন। কখনো তার নিজেকে বোম্বাইবাসী সহযোগী ডক্টর অবিনাশ অভয়ঙ্কর বলে মনে হচ্ছিল না। ঠান্ডা মাথায় উঠে তিনি ঘরের কোণে রাখা বেসিনটার কাছে গিয়ে শান্তভাবে হাত দুটো তুলেন
পুঙ্খানুপুঙ্খভাবে প্লাস্টিকের বর্ষাতি ও পায়ের গাম্বুট থেকে রক্ত মুছে ফেললেন। অকুতোভয়ে একখণ্ড কাপড় দিয়ে ছুরিটা ও দরজার হাতল পরিষ্কার করলেন। তারপর শান্তভাবে বিছানা ও মেঝে জুড়ে যে ভয়াবহ রক্তাক্ত দৃশ্য ছড়িয়েছিল সেদিকে দৃষ্টিপাত না করে শোবার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে বাইরে ফাঁকা তুষারাবৃত পথে এসে নামলেন। নিশ্চিত ও দৃঢ় পদক্ষেপে তিনি হাঁটতে থাকলেন। আরে ওই তো লুটেন সেন্ট্রাসে, আর ওই তো ওইখানেই রয়েছে হপটন মানহাম। সহসা অনুভব করলেন যে তার খুব তেষ্টা পেয়েছে। বিশাল গির্জা সদৃশ্য স্টেশনটিতে ঢুকে তিনি ধারের একটি দোকানে বসে বিয়ার চাইলেন। ধীরে ধীরে বিয়ারের গ্লাসে চুমুক দেওয়ার সময় তিনি নির্দিষ্টভাবে কোনো কথাই ভাবছিলেন না। মাত্র কয়েক মিনিট আগেই যা ঘটে গেছে তা তিনি আর কখনো ভাবতে চান না। ও কথা সম্পূর্ণ ভুলে যাওয়াই ভালো। শান্ত, স্বাভাবিক ও সহজ বোধ করছেন এখন তিনি। কালই তিনি এই শহর ছেড়ে চলে যাবেন, এই দেশ ছেড়ে চলে যাবেন, আর কখনো ফিরে আসবেন না। আরামে বিয়ারে চুমুক দিতে দিতে তিনি দেখছিলেন একের পর এক ট্রেন আসছে, ট্রেন চলে যাচ্ছে। স্থানীয় দৈনিক মুনচেনারের দ্বিতীয় পাতায় অত্যন্ত ছোট করে প্রাক্তন নাৎসি যুদ্ধাপরাধী ভিলহেলম ব্র্যান্ডটের বিভৎস মৃত্যু সংবাদ প্রকাশিত হয়। ব্র্যান্ডট ছিল আউসভিটসের গেস্টাপো বাহিনীর প্রাক্তন ডেপুটি কমান্ড্যান্ট। সংবাদে বলা হয় যে আউসভিটসের কোনো প্রাক্তন বন্দী বা তাদের আত্মীয় স্বজন সম্ভবত প্রতিহিংসার বশেই হত্যা করেছে। জার্মান কর্তৃপক্ষ এই ধরনের অপরাধ নিয়ে বিশেষ তদন্ত করে না, যাতে তাড়াতাড়ি এগুলো ধামাচাপা পড়ে তাতেই ওদের আগ্রহ বেশি। দায়সারা তদন্তে মাত্র দিন চারেক পরেই উচ্চ মহলের নির্দেশ অনুযায়ী ব্র্যান্ডট হত্যার ফাইলটি অসমাপ্ত অবস্থাতেই চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এদিকে পূর্ব নির্ধারিত সময় মতোই ডক্টর অবিনাশ অভয়ঙ্কর ভারতে ফিরে আসেন। ৭৯ বৎসর বয়সে পূর্ণ বার্ধক্যে ঘুমের মধ্যে তাঁর শান্তিতে মৃত্যু হয়। তার আগে তিনি এক দিনের জন্য অসুস্থ হননি। এরপর জীবনে তিনি একটি মাছিও পর্যন্ত মারেননি। ক্রমেই তিনি আরো বেশি করে ধর্মপ্রাণ হয়ে উঠেছিলেন এবং ফি বছরই তিনি পবিত্র গঙ্গা স্নান করতে যেতেন। কিন্তু হরিদ্বারের থেকে দূরে তিনি কখনো যাননি, বিদেশে তো কখনোই নয়। এমনকি কাশ্মীরে এক সপ্তাহের ভ্রমণের আমন্ত্রণও তিনি গ্রহণ করেননি। আসলে তিনি মনে করতেন যে তুষার দেখলেই তিনি আবার সেই ঘোরের মধ্যে পড়ে যেতে পারেন, তাই তুষারপাত হতে পারে এমন কোনো স্থানেই তিনি কখনো যেতেন না। তুষারপাতের মধ্যে যে ঘটনা ঘটেছিল তা চিন্তা করতেও তার ভয় হয়। বহু বছর পূর্বে জার্মানিতে সেই ভয়াবহ দিনটিতে ওই তুষারপাত বা বাড়িটার সামনে হাস্যকর সেই কৃত্রিম গাছটিকে দেখে ডক্টর অবিনাশ অভয়ঙ্কর যে কাণ্ড ঘটিয়েছিলেন সে হত্যার কথা কি আর চিন্তা করা যায়? তাও আবার বিদেশে, শুধু খালি হাতে তিনি একটা মানুষকে হত্যা করে এলেন। ওখানকার পুলিশের যে এত অপরাধীদের ধরবার ক্ষমতার কথা শোনা যায়, তিনি তাঁদেরও চোখ এড়াতে পেরেছিলেন। কি করে যে পেরেছিলেন তা স্বয়ং ঈশ্বরই জানেন। নিশ্চয়ই তখন তিনি উন্মাদ হয়ে গিয়েছিলেন। তাঁর জীবনের এই অন্ধকার গোপন রহস্যটি তিনি তার স্ত্রীর কাছে উদ্ঘাটন করেননি। এটা নিয়ে ভাবতেও তার বিশেষ ভালো লাগতো না। একসময় তিনি এভাবে ভাবতে পছন্দ করতেন যে গোটা ব্যাপারটাই একটা কল্পনা, কিন্তু তিনি এটাও নিশ্চিতভাবে জানতেন যে জার্মানিতে একটি অপরিচিত লোককে তিনি জবাই করেছিলেন। কিন্তু কেন করেছিলেন, কি কারণে করেছিলেন, তার বিন্দু বিসর্গও তিনি বুঝতে পারতেন না। এক সময় তিনি ভেবেছিলেন যাকে তিনি খুন করেছেন তার সম্বন্ধে একটু খোঁজ খবর নেওয়া দরকার। আবার সঙ্গে সঙ্গে নিজের ভিতর থেকেই সাবধানবাণী শুনে আর ও পথে এগোননি। ব্যাপারটা নিয়ে একটু বেশি সময় ধরে ভাবার চেষ্টা করলেই তার মাথা আর কাজ করতো না। কেমন ভারহীন ফাঁকা হয়ে যেত মাথাটা। সময় অতিবাহিত হবার সঙ্গে সঙ্গে ঘটনাটা আর তার মনেও পড়তো না। মনে না পড়াটাই তার পক্ষে মঙ্গলজনক। তবে ফি বছর তিনি যখন গঙ্গা স্নান করতে যেতেন
তখন তিনি নিজের জন্য যেমন ক্ষমা প্রার্থনা করতেন, তেমনি অজানা সেই নিহতের আত্মার জন্যেও শান্তি কামনা করতেন। সেই অবশ্য ব্যাপারটাকে তারিফ করত কিনা তা নিয়ে ডক্টর অবিনাশ অভয়ঙ্করের মনে বেশ সন্দেহই ছিল। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্প কল্প রহস্যের নিবেদন জাতিস্বর। গল্প পাঠে আমি তুমির, আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব, পর্ব পরিচালনায় আমি তুমির, পোস্টার ডিজাইন টিম গল্প কল্প রহস্য। আগামী সপ্তাহে আরও একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। আমাদের সঙ্গে থাকুন। গল্প ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর যদি এখনও আমাদের সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। মনে রাখবেন, গল্প এখানে অল্প নয়।